2006 সালের মে মাস, সারা বিশ্বের সিনেমা হলগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে। চার্চ গ্রুপগুলো রাস্তায় নেমে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করছে। নিউজ চ্যানেলগুলোতে হিস্টোরিয়ান, আর্কিওলজিস্ট আর রিলিজিয়াস স্কলারদের মধ্যে তুমুল বিতর্ক চলছে। আর লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো ছুটে যাচ্ছে একটি মাত্র সিনেমা দেখতে, দ্য ভিঞ্চি কোড। ড্যান ব্রাউনের লেখা বইটি নিয়ে আগেই থেকে বিস্তর সমালোচনা ছিল, কিন্তু মুভিটি রিলিজ হওয়ার পর এটি আক্ষরিক অর্থে পপ কালচার এবং মানুষের হাজার হাজার বছরের পুরানো বিশ্বাসকে শেকড় থেকে কাঁপিয়ে দেয়। কিন্তু কেন একটি সাধারণ হলিউড ফিকশন মুভি মানুষের মনে এত বড় ভয়, ক্ষোভ আর কৌতূহল তৈরি করেছিল? এর কারণ ছিল খুবই সাধারণ। এই সিনেমাটি অত্যন্ত ডেঞ্জারাস এবং ডিস্টার্বিং একটি পসিবিলিটির দিকে আঙুল তুলেছিল। সিক্রেট সোসাইটি, অকাল্ট হিস্ট্রি এবং হিডেন পাওয়ার স্ট্রাকচার, এগুলো শুধু গল্পের বইয়ের পাতায় বা কনস্পিরেসি থিওরিতে সীমাবদ্ধ নেই। মুভিটি মানুষের মনে এই প্রশ্নটা ঢুকিয়ে দিয়েছিল যে পুরো পৃথিবীটা কি আসলে হিডেন সিম্বলস এবং ইনভিজিবল নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, আমরা প্রতিদিন সেগুলো চোখের সামনে দেখেও কোনো অনুভূতি ছাড়াই সেগুলোর পাশ দিয়ে চলে যাচ্ছি। আমরা কি তাহলে অন্ধের মতো এমন এক পৃথিবীতে বসবাস করছি যার কন্ট্রোল আদতেও আমাদের হাতে নেই? সিনেমায় হার্ভার্ডের সিম্বলজিস্ট রবার্ট ল্যাংডন শুধুমাত্র ক্রাইম সিনের ক্লু ডিকোড করেন না, তিনি সিম্বলস ডিকোড করেন। কারণ সিম্বলস কোনো সাধারণ আর্ট বা ডেকোরেশন নয়, এগুলো এক ধরনের হিডেন ল্যাঙ্গুয়েজ, একটি সাইলেন্ট কমান্ড। আর ইন্টারেস্টিং বিষয় হলো, ল্যাংডনের সেই ফ্রিকশনাল ওয়ার্ল্ড থেকে বেরিয়ে যদি আমরা রিয়েল ওয়ার্ল্ডে আসি, তাহলে দেখব আমরা প্রতিদিন এই সিম্বলসের সাগরে ডুবে থাকি। কিন্তু ড্যান ব্রাউন তার গল্পে যে সিক্রেটগুলো দেখিয়েছিলেন, সেগুলো কি পুরোটাই ফিকশন, নাকি এর শিকড় লুকিয়ে আছে স্বয়ং লিওনার্দো দা ভিঞ্চির আসল আর্টওয়ার্কগুলোর ভিতরে? চলুন, আজ আমরা কোনো মুভির স্ক্রিপ্ট নয়, সরাসরি ইতিহাসের সবচেয়ে বড় জিনিয়াস এবং রহস্যময় ব্যক্তি লিওনার্দো দা ভিঞ্চির অরিজিনাল মাস্টারপিসগুলোর ভিতরে লুকিয়ে থাকা সেই আসল কোডগুলোকে ডিকোড করার চেষ্টা করি। আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরু করা যাক 1498 সালে আঁকা তার বিখ্যাত মাস্টারপিস দ্য লাস্ট শপার দিয়ে। খ্রিস্টান ধর্মের অন্যতম পবিত্র একটি মুহূর্ত, যিশু খ্রিস্ট তার ক্রুশবিদ্ধ হওয়া ঠিক আগের রাতে 12 জন শিষ্যকে নিয়ে শেষ ভোজ সারছেন। বাইবেলের স্পষ্ট বর্ণনা অনুযায়ী এই ভোজে যিশু একটি পবিত্র পানপাত্র বা হলি গ্রেল থেকে ওয়াইন পান করছিলেন এবং তার শিষ্যদেরও দিয়েছিলেন। কিন্তু ভিঞ্চির আঁকা এই অরিজিনাল মাস্টারপিসটি যদি আপনি জুম করে দেখেন, আপনার চোখ কপালে উঠতে বাধ্য। পুরো টেবিলের উপর এতগুলো মানুষের সামনে কোথাও সেই বিখ্যাত হোলি গ্রেল বা পবিত্র পানপাত্রের কোনো অস্তিত্ব নেই। 1498 সালে বসে একজন আর্টিস্ট, যাকে স্বয়ং চার্চ এই ছবি আঁকার দায়িত্ব দিয়েছিল, তিনি এত বড় একটা ভুল কিভাবে করতে পারেন? থিওরি বলছে এটা কোনো ভুল ছিল না। লিওনার্দো দা ভিঞ্চি অত্যন্ত সচেতনভাবে এবং ইচ্ছা করেই এই পাত্রটি আঁকেননি, কারণ তিনি তার আর্টের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে বোঝাতে চেয়েছিলেন যে হোলি গ্রেল আসলে কোনো মেটালিক কাপ বা পেয়ালা নয়। গ্রেল হলো একজন রক্ত মাংসের মানুষ। যিশুর ঠিক ডান দিকে বসা ফিগারটির দিকে একবার ভালো করে তাকান। চার্চের অফিসিয়াল হিস্ট্রি বলে এই ব্যক্তিটি হলেন যিশুর সবচেয়ে কনিষ্ঠ শিষ্য জন অ্যাপোস্টেল। কিন্তু তার মুখাবয়ব, গলার গড়ন, শারীরিক গঠন এবং জামার রং, যা যিশুর জামার ঠিক বিপরীত রং, স্পষ্টভাবে সেখানে একজন নারীর উপস্থিতির ইঙ্গিত দেয়। বহু স্বাধীন গবেষক এবং থিওরিস্ট বিশ্বাস করেন যে এই নারী আর কেউ নন, তিনি স্বয়ং মেরি ম্যাগডালিন। এবার সবচেয়ে বড় টুইস্টের দিকে নজর দেওয়া যাক। যিশু এবং ওই ফিগারটির মাঝখানে যে স্পেস বা ফাঁকা জায়গাটি রয়েছে, সেটিকে আউটলাইন করলে একটি নিখুঁত ভি শেপ তৈরি হয়। অকাল্ট সিম্বলিজম এবং প্রাচীন পেগান ধর্মে এই ভি শেপ হলো পবিত্র নারীত্ব বা ফিমেল উম্বের প্রতীক। অর্থাৎ দা ভিঞ্চি তার তুলির আঁচড়ে অত্যন্ত চতুরতার সাথে এই কোডটি লুকিয়ে রেখেছেন যে হোলি গ্রেল হলো সেই নারী যিনি শিশুর ব্লাড লাইন বা রক্তধারা বহন করেছিলেন। আর এই সিক্রেটকে আড়াল করতেই, এই সত্যকে ধামাচাপা দিতেই
পরবর্তীকালে তৈরি হয়েছিল প্রায়োরি অব সায়ন বা নাইটস টেম্পলারের মতো শক্তিশালী সব সিক্রেট সোসাইটি। কিন্তু ভিঞ্চির রহস্য শুধু লাস্ট সাপারের টেবিলে শেষ হয়ে যায়নি। এবার আসি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং রহস্যময় পেন্টিং মোনালিসাতে। 1503 সালের এই ছবিটার সামনে আজ পর্যন্ত কোটি কোটি মানুষ মিউজিয়ামে গিয়ে দাঁড়িয়েছে। সবাই তার ওই রহস্যময় হাসির দিকে ফোকাস করেছে, কিন্তু আসল রহস্য মোনালিসার হাসিতে নয়, লুকিয়ে আছে তার চোখে। 2010 সালে ইতালির ন্যাশনাল কমিটি ফর কালচারাল হেরিটেজের প্রেসিডেন্ট সিলভানো ভিনসেটি হাই রেজলিউশন স্ক্যানার এবং ম্যাগনিফাইং টেকনোলজি ব্যবহার করে মোনালিসার চোখ অত্যন্ত গভীরভাবে পরীক্ষা করেন। আর সেখানে যা পাওয়া যায় তা পুরো আর্ট ওয়ার্ল্ড এবং হিস্টোরিয়ানদের স্তব্ধ করে দেয়। খালি চোখে দেখা যায় না এমন অত্যন্ত ক্ষুদ্র অক্ষরে মোনালিসার ডান চোখের মণি বা পিউপিলের ভিতর খোদাই করা রয়েছে এলভি, হ্যাঁ, স্বয়ং লিওনার্দো দা ভিঞ্চির ইনিশিয়ালস। কিন্তু বাম চোখে লেখা রয়েছে সিই অথবা বি। এই অক্ষরগুলো কার বা কিসের প্রতীক তা আজও কেউ শতভাগ ডিকোড করতে পারেনি। শুধু চোখের ভিতরেই নয়, মোনালিসার ব্যাকগ্রাউন্ডের ডান দিকের কাঁধের ঠিক পিছনে যে পুরানো একটি ব্রিজের আর্চ দেখা যায়, তার নিচে অত্যন্ত নিখুঁতভাবে লুকিয়ে রাখা হয়েছে 72 সংখ্যাটি। কেন? ইহুদিদের রহস্যময় আধ্যাত্মিক চর্চা কাব্বালাতে 72 হলো অত্যন্ত পাওয়ারফুল একটি সংখ্যা। এমনটি বলা হয় যে ঈশ্বরের 72টি গোপন নাম রয়েছে, যা দিয়ে ইউনিভার্সের সিক্রেট কন্ট্রোল করা যায়। ভিঞ্চি কি তাহলে সেই প্রাচীন অকাল্ট নলেজ সম্পর্কে জানতেন? তিনি কি এমন কিছু জানতেন যা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে? তিনি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের চোখের সামনে একদম খোলা জায়গায় এই কোডগুলো লুকিয়ে রেখেছিলেন। ভিঞ্চির এই হিডেন সিম্বলিজমের সবচেয়ে বড় প্রমাণ হলো 1490 সালে আঁকা তার কালজয়ী সৃষ্টি ভিট্রোভিয়ান ম্যান। প্রথম দেখায় মনে হবে এটি সাধারণ একটি মেডিকেল বা অ্যানাটমিক্যাল ড্রয়িং, একজন মানুষের শরীর যাকে একটি বৃত্ত বা সার্কেল এবং একটি স্কোয়ারের ভিতরে ফিট করা হয়েছে। কিন্তু এর আসল অর্থ অনেক বেশি ডার্ক এবং প্রোফাউন্ড। প্রাচীন অ্যালকেমি এবং স্যাক্রেড জিওমেট্রিতে বৃত্ত বা সার্কেল হলো আধ্যাত্মিক জগৎ বা স্পিরিচুয়াল রেলমের প্রতীক। অন্যদিকে বর্গক্ষেত্র বা স্কোয়ার হলো ফিজিক্যাল ওয়ার্ল্ড বা বস্তু জগতের প্রতীক। ভিঞ্চি এই ছবির মাধ্যমে দেখিয়েছেন যে মানব শরীর হলো এমন একটি যন্ত্র যা ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল এই দুই ডাইমেনশনকে কানেক্ট করে। তিনি মানুষের শরীরের প্রতিটি অঙ্গের মাপকে গোল্ডেন রেশিও বা 1.618 এর সাথে মিলিয়েছিলেন। এই গোল্ডেন রেশিও হলো মহাবিশ্বের ম্যাথমেটিক্যাল ব্লুপ্রিন্ট, যা আমাদের ডিএনএর গঠন থেকে শুরু করে গ্যালাক্সির স্পাইরাল সব কিছুতে বিদ্যমান। ভিঞ্চি জানতেন যে জিওমেট্রি এবং সিম্বল শুধু কাগজে কলমের বিষয় নয়, এগুলো হলো ইউনিভার্সাল পাওয়ার বা মহাজাগতিক ক্ষমতার চাবিকাঠি। আর ঠিক এই কারণেই পরবর্তীকালে ইলুমিনাটি এবং ফ্রিম্যাসন্সদের মতো সিক্রেট সোসাইটিগুলো তাদের লোগো, মনুমেন্ট এবং বিল্ডিং ডিজাইনে ভিঞ্চির এই স্যাক্রেড জিওমেট্রি ব্যবহার করতে শুরু করে। তারা বুঝতে পেরেছিল মানুষের মনকে কন্ট্রোল করতে হলে শব্দের চেয়ে সিম্বল 1000 গুণ বেশি কার্যকরী। কিন্তু প্রশ্ন হলো, এই সিম্বলগুলো নিয়ে সিক্রেট সোসাইটি, কর্পোরেট এলিট বা পলিটিশিয়ানসরা এত মেতে থাকে কেন? আর এখানে আসে মডার্ন নিউরোসায়েন্সের সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা MIT এবং বিভিন্ন নিউরোসায়েন্স ল্যাবের রিসার্চ অনুযায়ী মানুষের মস্তিষ্ক কোনো শব্দ বা টেক্সট পড়ার চেয়ে একটি সিম্বল বা ইমেজকে প্রায় 60,000 গুণ দ্রুত প্রসেস করতে পারে। যখনই আমরা কোনো লেখা পড়ি বা কথা শুনি, তখন সেই সিগন্যাল আমাদের ব্রেনের ফ্রন্টাল লোবে যায়। এই ফ্রন্টাল লোব হলো আমাদের লজিক সেন্টার, যা তথ্যটিকে বিশ্লেষণ করে, সত্য মিথ্যা বিচার করে, আর এতে কিছুটা সময়ও লেগে যায়। কিন্তু যখন আমরা কোনো সিম্বল বা লোগো দেখি, তখন ব্রেন লজিক সেন্টারকে পুরোপুরি বাইপাস করে যায়। ভিজুয়াল সিগন্যালটি অপটিক নার্ভের মাধ্যমে চোখের পর্দা থেকে সরাসরি ছুটে যায় ব্রেনের লিম্বিক সিস্টেম বা অ্যামিগডালাতে। এই লিম্বিক সিস্টেম হলো আমাদের ইমোশন, ভয়, রাগ এবং সার্ভাইভাল ইনস্টিংক্টের জায়গা। বিজ্ঞানীদের ভাষায় এটিকে বলা হয় লিজার্ড ব্রেইন।
অর্থাৎ বিবর্তনের ধারায় আমাদের মস্তিষ্কের যে অংশটি সবচেয়ে প্রাচীন এবং লজিক ছাড়াই তাৎক্ষণিক রিয়াক্ট করে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো সারফেস বা উপর থেকে দেখলে কোনো একটি ইমেজ বা সিম্বল হয়তো শুধুই একটি সাধারণ ছবি বা ডেকোরেশন মনে হতে পারে, কিন্তু সাবকনসিয়াসনেস লেভেলে লজিক্যালি কিছু বুঝে ওঠার আগেই সেটি আমাদের ইমোশন এবং বিহেভিয়ারের উপর মারাত্মক প্রভাব ফেলে। আমরা ভাবি আমরা স্বাধীনভাবে চিন্তা করছি, স্বাধীনভাবে ডিসিশন নিচ্ছি, কিন্তু আসলে আমাদের এই লিজার্ড ব্রেনকে প্রতিনিয়ত হ্যাক করা হচ্ছে। এই কারণে কর্পোরেট দুনিয়া এবং মার্কেটাররা সিম্বলিজম অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যবহার করেন। হ্যাপিনেস, সিকিউরিটি এবং সাকসেস, এই 3 ধরনের ইমোশনকে সিম্বলসের মাধ্যমে প্রোডাক্টের সঙ্গে এমনভাবে যুক্ত করা হয় যেন আমরা আক্ষরিক অর্থে ব্রেন ওয়াশড হয়ে যাই। ম্যাকডোনাল্ডসের গোল্ডেন আর্চেস দেখলে শিশুদের মধ্যে অটোমেটিক ডোপামিন রিলিজ হয়, যেন তারা নিরাপদ কোনো জায়গায় চলে এসেছে। পলিটিশিয়ানসরাও একই টেকনিক ব্যবহার করেন। কোনো নেতার পিছনে রাখা পতাকার রং বা সাইজ অ্যাক্সিডেন্টালি রাখা হয় না, সেটি আমাদের প্যাট্রিয়টিজম বা ন্যাশনাল প্রাইডকে ট্রিগার করার জন্য স্পেসিফিক মাপে সেট করা হয়। রেড কালার দিয়ে আমাদের ব্রেনে আর্জেন্সি এবং ইন্টেন্সিটি পুশ করা হয়, আর ব্লু দিয়ে ট্রাস্ট। আপনি হয়তো ভাবছেন এগুলো শুধুই মার্কেটিং, কিন্তু 1957 সালের জেমস ভিকারির সেই কুখ্যাত সাবলিমিনাল মেসেজিং এক্সপেরিমেন্টের কথা একবার ভাবুন। সিনেমা হলের স্ক্রিনে মুভি চলার মাঝখানে মাত্র 1 সেকেন্ডের 3000 ভাগের 1 ভাগ সময়ের জন্য ফ্ল্যাশ করা হয়েছিল ড্রিঙ্ক কোকা কোলা এবং ইট পপকর্ন। দর্শকরা বুঝতে পারেনি যে তারা স্ক্রিনে কিছু একটা দেখেছে, কারণ তাদের ফ্রন্টাল লোব সেটা প্রসেস করার সময়ও পায়নি, কিন্তু তাদের লিজার্ড ব্রেন ঠিকই সেটা ক্যাচ করেছিল। আর রেজাল্ট, সেই দিন ইন্টারভ্যালে কোকা কোলা এবং পপকর্নের সেলস অবিশ্বাস্যভাবে বেড়ে গিয়েছিল। ঠিক রবার্ট ল্যাংডন এবং দ্য ভিঞ্চি কোডের মতোই আমরা এক বিশাল ইলুশনের মধ্যে বসবাস করছি। সিম্বলগুলো প্রকাশ্যে এক্সিস্ট করে, রাস্তার মোড়ে, টিভির স্ক্রিনে, মোবাইল ফোনে, কিন্তু তাদের আসল অর্থ মাত্র গুটি কয়েক মানুষ বুঝতে পারে। আর যারা এগুলো তৈরি করে তারা খুবই ভালো করে জানে কিভাবে মানুষের অবচেতন মনকে দাস্যের মতো ব্যবহার করতে হয়। কিন্তু এই মাস্টার মাইন্ডগুলো আসলে কারা? কারা এই সিম্বলগুলো তৈরি করে? তারা কি কোনো কর্পোরেট সিইও, নাকি হাজার হাজার বছর ধরে চলে আসা এমন কোনো সিক্রেট ব্লাড লাইন যারা আজও আড়ালে বসে দুনিয়ার ছক কষছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে 700 বছর আগে ইতিহাসের এমন এক কালো অধ্যায়ে, যেখানে রক্তের বিনিময়ে তৈরি হয়েছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গুপ্ত সাম্রাজ্য। 11 শতাব্দীর শেষের দিকে যখন প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ শেষ হয়, তখন ইউরোপ থেকে হাজার হাজার খ্রিস্টান পিলগ্রিম বা তীর্থযাত্রী জেরুজালেমে যেতে শুরু করে, কিন্তু তাদের সেই যাত্রা মোটেও নিরাপদ ছিল না। মরুভূমি আর পাহাড়ের দুর্গম রাস্তায় ডাকাত আর লুটেরাদের হাতে প্রতিনিয়ত তাদের প্রাণ যেত। এই নিরীহ তীর্থযাত্রীদের প্রোটেকশন দেওয়ার জন্যই 1119 সালে ফ্রেঞ্চ নাইট হিউজেস দে পেইন্টস তৈরি করেছিলেন এক বিশেষ মিলিটারি অর্ডার, পুয়ার ফেলো সোলজার্স অব ক্রাইস্ট অ্যান্ড অব দ্য টেম্পল অব সলোমন। এই সন্ন্যাসী যোদ্ধাদেরকে আজ আমরা ইতিহাসের বইয়ের পাতাতে চিনি নাইটস টেম্পলার নামে। প্রথম দিকে তারা ছিল নিতান্তই গরিব। তাদের অফিসিয়াল সিলমোহরে দেখা যেত একটা ঘোড়ার পিঠে 2 জন নাইট বসে আছে, যা তাদের চরম দারিদ্র্য এবং ভ্রাতৃত্ববোধের প্রতীক ছিল। কিন্তু টেম্পলাররা শুধু বডিগার্ড বা তলোয়ারবাজ সোলজার হয়ে থাকেনি। তীর্থযাত্রীদের একটা মস্ত বড় সমস্যা ছিল, তারা সাথে করে প্রচুর সোনাদানা নিয়ে যেত, যা রাস্তায় অনায়াসে চুরি হয়ে যেত। টেম্পলাররা এর একটা দারুণ ব্রিলিয়ান্ট সলিউশন বের করলো। তারা তীর্থযাত্রীদের বলল, তোমাদের সোনা বা সম্পদ ইউরোপের যে কোনো টেম্পলার কমান্ডারিতে জমা রাখো, আমরা তার বদলে তোমাকে একটি সাংকেতিক কাগজ বা পার্চমেন্ট দেব, যেখানে স্পেশাল সাইফার বা কোড লেখা থাকবে। জেরুজালেমে গিয়ে আমাদের লোকাল ব্রাঞ্চে সেই কাগজটা দেখালেই তুমি তোমার পুরো সম্পদ অক্ষত অবস্থায় ফেরত পাবে। একটু ভালোভাবে ভেবে দেখুন, এটা কোনো সাধারণ আইডিয়া ছিল না, এটাই ছিল লেটার্স অফ ক্রেডিট এর আদি রূপ। হ্যাঁ, নাইটস টেম্পলাররাই তৈরি করেছিল পৃথিবীর ইতিহাসে প্রথম মাল্টি ন্যাশনাল ব্যাংকিং সিস্টেম। আর এই একটা মাত্র ফিনান্সিয়াল ইনোভেশন তাদের রাতারাতি অবিশ্বাস্যভাবে ধনী করে তোলে। মানুষ তাদের বিশ্বাস করত, রাজারা তাদের কাছে নিজেদের ট্রেজারি জমা রাখতে শুরু করলো।
মাত্র কয়েক দশকের মধ্যেই ইউরোপের রাজাদের থেকেও বেশি সম্পদ এবং শক্তিশালী দেশগুলোর থেকেও বড় বড় আর্মড ফোর্স চলে আসে এই টেম্পলারদের হাতে। ফ্রান্স থেকে শুরু করে মিডল ইস্ট পর্যন্ত শত শত বিশাল ক্যাসল, হাজার হাজার মাইল জুড়ে তাদের জমি আর আধিপত্য তৈরি হয়। কিন্তু আধুনিক হিস্টোরিয়ান তো তাদের বিশ্বের প্রথম মাল্টিন্যাশনাল কর্পোরেশন বলেও অভিহিত করে থাকেন। তাদের নিজস্ব কোনো বর্ডার ছিল না, তারা কোনো দেশের রাজার আইনের তোয়াক্কা করতো না, ট্যাক্স দিত না, শুধু পোপের কাছে তারা জবাবদিহি করত। তারা হয়ে উঠেছিল আক্ষরিক অর্থেই আনটাচেবল। কিন্তু যে কোনো অসীম ক্ষমতার একটা পতন থাকে, আর টেম্পলারদের পতনটা ছিল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এক অধ্যায়। 1307 সাল ফ্রান্সের রাজা ফিলিপ চতুর্থ টেম্পলারদের কাছে বিপুল পরিমাণ ঋণে জর্জরিত ছিলেন। তিনি তার দেশের অর্থনীতি সামলাতে পারছিলেন না, আর অন্যদিকে টেম্পলারদের ক্ষমতায় এতটাই বেশি বেড়ে গিয়েছিল যে তারা চাইলে যে কোনো রাজাকে সিংহাসনচ্যুত করার ক্ষমতা রাখত। রাজা ফিলিপ একটাই সলিউশন দেখলেন, এই ডেঞ্জারাস অর্গানাইজেশনটাকে সমূলে ধ্বংস করে দেওয়া এবং তাদের বিপুল সম্পদ লুট করা। দিনটি ছিল 1307 সালের 13ই অক্টোবর, রোজ শুক্রবার। ইতিহাসে এই দিনটি আজও ফ্রাইডে দ্য 13th হিসাবে পরিচিত। আজও সারা বিশ্বে এই দিনটিকে আনলাকি বা অপয়া দিন হিসেবে মানা হয়। আর এর পিছনে আসল কারণ হলো ওই রাতের সেই ভয়াবহ হত্যাযজ্ঞ। রাজা ফিলিপের গোপন নির্দেশে এক রাতে ফ্রান্সের প্রায় সমস্ত টেম্পলার লিডারকে হঠাৎ করে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আনা হয় মারাত্মক সব ডার্ক এবং ব্লাসফেমাস অভিযোগ। চার্চের ইনকুইজিশন দাবি করে যে টেম্পলাররা গোপনে অকাল্ট রিচুয়ালস বা ডার্ক ম্যাজিক প্র্যাকটিস করে। তারা ক্রুশের উপর থুতু ফেলে যিশুকে অস্বীকার করে এবং বামোফেট নামক এক ডেমনিক গোট হেডেড বা ছাগলের মাথাওয়ালা ফিগারের উপাসনা করে। বলা হয় জেরুজালেমের টেম্পল মাউন্টের নিচে বছরের পর বছর খনন কার্য চালানোর সময় টেম্পলাররা প্রাচীন কোনো ডার্ক নলেজ, অ্যালকেমি বা ধ্বংসাত্মক সিক্রেট খুঁজে পেয়েছিল, যা তাদের মূল বিশ্বাসকে বদলে দিয়েছিল। সত্যিটা যাই হোক, টেম্পলারদের উপর নেমে আসে অবর্ণনীয় টর্চার। স্বীকারোক্তি আদায়ের জন্য তাদের হাড় ভেঙে দেওয়া হয়, চামড়া ছিলে নেওয়া হয়। অবশেষে 1314 সালের প্যারিসের এক দ্বীপে টেম্পলারদের শেষ গ্র্যান্ড মাস্টার জ্যাক ডি মোলকে জনসম্মুখে জীবন্ত পুড়িয়ে মারা হয়। আগুনে পোড়া ঠিক আগ মুহূর্তে জ্যাক ডি মোলে রাজা ফিলিপ এবং পোপকে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে যান যে 1 বছরের মধ্যেই তাদের দুজনকে ঈশ্বরের দরবারে তার মুখোমুখি হতে হবে। আর অবাক করার বিষয় হলো, ঠিক 1 বছরের মধ্যে রাজা ফিলিপ এবং পোপ দুজনে রহস্যজনকভাবে মারা যান। অফিসিয়ালি নাইটস টেম্পলার ধ্বংস হয়ে যায়। রাজা ফিলিপ হয়তো ভেবেছিলেন তিনি বিজয়ী হয়েছেন, কিন্তু থিওরিগুলো বলে টেম্পলাররা আসলে শেষ হয়নি। তাদের সবচেয়ে বড় সম্পদ লুকিয়ে রাখা সোনা এবং সেই প্রাচীন সিক্রেট নলেজ রাজার হাতে পড়েনি। তারা সেগুলো নিয়ে রাতের অন্ধকারে জাহাজে করে ইউরোপের বিভিন্ন জায়গায়, বিশেষ করে স্কটল্যান্ডের আন্ডারগ্রাউন্ডে চলে যায় এবং সেখানে গিয়ে তারা নতুন এক পরিচয়ে, নতুন এক ছদ্মবেশে আত্মপ্রকাশ করে। 1446 সাল স্কটল্যান্ডের এডিনবরার কাছে স্যার উইলিয়াম সিনক্লিয়ার নির্মাণ করতে শুরু করেন বিখ্যাত রসলিন চ্যাপেল। এটি নির্মাণের জন্য প্রচুর স্টোন এক্সপার্ট, কারিগর বা পাথর খোদাইকারী ম্যাসনদের প্রয়োজন হয়। আর এখান থেকে জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে চর্চিত এবং ইনফ্লুয়েন্সিয়াল সিক্রেট সোসাইটি ফ্রিম্যাসন্স। আপনি যদি কখনো রসলিন চ্যাপেলের ভিতরে যান, আপনি অবাক হতে বাধ্য হবেন। সেখানে খ্রিস্টান ইমোজারির চেয়ে টেম্পলার এবং গোপন সিম্বলিজম বেশি ছড়িয়ে আছে। টেম্পলার ক্রস, 5 পয়েন্টেড পেন্টাগ্রাম, 4 জন সোলজার একটি ঘোড়ার উপর বসে আছে, এমন সব সিম্বল চ্যাপেলের পাথরে নিখুঁতভাবে খোদাই করা আছে, যা স্পষ্ট প্রমাণ করে যে ধ্বংস হয়ে যাওয়া টেম্পলাররাই আসলে ম্যাসনদের ছদ্মবেশে টিকে ছিল। ফ্রিম্যাসনদের সঙ্গে যুক্ত সবচেয়ে প্রাচীন এবং রহস্যময় নাম হলো হিরাম আবিব। ম্যাসনিক লেজেন্ড অনুযায়ী হিরাম আবিব ছিলেন কিং সলোমন বা সুলাইমান আলাইহিসসালামের টেম্পলের চিফ আর্কিটেক্ট। তার কাছে এমন কিছু গোপন জ্যামিতিক জ্ঞান বা স্যাক্রেড জিওমেট্রি ছিল, যা দিয়ে তিনি ইউনিভার্সের ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল শক্তির মধ্যে ব্যালেন্স তৈরি করতে পারতেন। ফ্রিম্যাসন্সরা এই হিরাম আবিবের দর্শন এবং স্যাক্রেড জিওমেট্রিকে তাদের মূল শক্তি হিসেবে গ্রহণ করে। তারা বিশ্বাস করত সাধারণ মানুষ হলো জ্ঞানহীন আর অন্ধ, আর তারা হলো এনলাইটেড বা আলোকিত। 16 শতাব্দীর পর থেকে ফ্রিম্যাসন্সরা আর শুধু পাথর খোদাইকারী বা বিল্ডারদের মধ্যে সীমাবদ্ধ রইল না।
তারা ইউরোপের পলিটিক্স, সায়েন্স, ফাইন্যান্স এবং আর্টসের ইনফ্লুয়েন্সিয়াল মানুষদের নিজেদের গ্রুপে টানতে শুরু করলো। তারা একে অপরের সঙ্গে গোপনে হ্যান্ডশেক, স্পেসিফিক পাসওয়ার্ড আর সিম্বল দিয়ে কমিউনিকেট করতো, যা সাধারণ মানুষের ধরাছোঁয়ার সম্পূর্ণ বাইরে ছিল। এই লজগুলো হয়ে উঠেছিল ইউরোপের এলিটদের গোপন আড্ডা কেন্দ্র, যেখানে বসে সরকার পতনের ছক কষা হতো। কিন্তু এই সিক্রেট সোসাইটিগুলোর বিবর্তনের সবচেয়ে ভয়ঙ্কর ধাপটি আসে 1776 সালে। বাভারিয়ার বর্তমান জার্মানিতে অ্যাডাম ভাইসহ্যাফট নামে একজন ল প্রফেসর ক্যাথলিক চার্চ এবং মনার্কি বা রাজতন্ত্রের ইনফ্লুয়েন্স নিয়ে মারাত্মক ফ্রাস্ট্রেটেড ছিলেন। ভাইসহ্যাফট ছিলেন অত্যন্ত জিনিয়াস এবং ম্যানিপুলেটেড মাইন্ডের একজন মানুষ। তিনি বুঝতে পেরেছিলেন দুনিয়াকে নতুন করে সাজাতে হলে, অর্থাৎ একটি নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি করতে হলে শুধু অস্ত্র দিয়ে কাজ হবে না। মানুষের মাইন্ড, বিলিফ সিস্টেম এবং ডিজায়ারকে সাইকোলজিক্যালি কন্ট্রোল করতে হবে। এই উদ্দেশ্যে 1776 সালের 1 মেতে তিনি প্রতিষ্ঠা করেন অর্ডার অফ দ্য ইলুমিনাটি, যার অর্থ হল আলোকিত বা এনলাইটেড ওয়ান্স। ভাইসহ্যাফটের টার্গেট ছিল খুবই ক্লিয়ার। তিনি জানতেন নতুন করে কোনো সিক্রেট সোসাইটি তৈরি করে খুব বেশি দূরে যাওয়া যাবে না, বরং আগে থেকে যেটা এস্টাবলিশড আছে, যেটার নেটওয়ার্ক পুরো ইউরোপ জুড়ে ছড়ানো, সেটাকে ভিতর থেকে হাইজ্যাক করতে হবে। তাই তিনি নিজেই প্রথমে ফ্রি ম্যাসনসদের সঙ্গে যোগ দেন। এরপর অত্যন্ত সুকৌশলে তিনি ম্যাসনিক লজগুলোতে ঢুকে ইলুমিনাটির মেম্বারদের লিডারশিপ পজিশনে প্লেস করে দেন। অষ্টাদশ শতাব্দীর মধ্যে ফ্রি ম্যাসনসরা ইতিমধ্যে বিভিন্ন গভর্নমেন্ট ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল। ভাইসহ্যাফট সেই সুযোগটাই পুরোপুরি কাজে লাগান। বলা হয় ইলুমিনাটির ভেতরেই ভাইসহ্যাফট এমন একটি হাইয়ার্কি বা সিস্টেম তৈরি করেছিলেন, যেখানে নিচুতলার মেম্বাররা জানতই না যে উপরতলার লিডারদের আসল প্ল্যান কতটা ডার্ক। তাদের মূল উদ্দেশ্য ছিল ইউরোপের রাজতন্ত্র, ট্র্যাডিশনাল ধর্ম, প্রাইভেট প্রপার্টি এবং ফ্যামিলি স্ট্রাকচারকে সমূলে ধ্বংস করে একটি সিঙ্গেল গ্লোবাল গভর্নমেন্ট বা এক বিশ্ব সরকার প্রতিষ্ঠা করা। খুব দ্রুত পলিটিশিয়ান, মিলিটারি লিডার, ইন্টেলেকচুয়াল এবং ইউরোপের নোবিলিটি এই ইলুমিনাটির জালে আটকে পড়ে। কিন্তু এত বড় একটা গোপন নেটওয়ার্ককে সবসময় সবার চোখের আড়ালে রাখা কঠিন ছিল। 1785 সালে বাভারিয়ান গভর্নমেন্টের হাতে হঠাৎ করে ইলুমিনাটির একজন কুরিয়ার ধরা পড়ে এবং তাদের কিছু টপ সিক্রেট ডকুমেন্ট লিক হয়ে যায়। সেই ডকুমেন্টে চার্চ ও মনার্কিকে ধ্বংস করার একদম নিখুঁত পরিকল্পনার কথা লেখা ছিল। সাথে সাথেই বাভারিয়ান গভর্নমেন্ট তদন্ত শুরু করে এবং ইলুমিনাটিকে অফিসিয়ালি অবৈধ ও বিলুপ্ত ঘোষণা করে দেয়, আর ভাইসহ্যাফটকে নির্বাসনে পাঠানো হয়। কিন্তু আবার সেই একই প্রশ্ন ফিরে আসে, তারা কি সত্যি শেষ হয়ে গিয়েছিল? 1307 সালে নাইটস টেম্পলাররা যেভাবে ধ্বংসহার নাটক করে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল এবং পরে ফ্রি ম্যাসনস হিসেবে ফিরে এসেছিল, ইলুমিনাটিকে ঠিক একই কাজ করেনি। ইতিহাসের টাইমলাইন ঘাঁটলে দেখা যায় ইলুমিনাটি নিষিদ্ধ হওয়ার ঠিক কয়েক বছর পরই ইউরোপে ঘটে যায় ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব, যা পুরো ইউরোপের রাজতন্ত্রের ভিত চিরতরে কাঁপিয়ে দিয়েছিল। অনেক থিওরিস্ট দাবি করেন ফরাসি বিপ্লবের পিছনে মূল কলকাঠি নেড়েছিল এই আন্ডারগ্রাউন্ড ইলুমিনাটিরাই। এমনকি 1798 সালে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন একটি চিঠিতে স্পষ্টভাবে ওয়ার্নিং দিয়েছিলেন যে ইলুমিনাটির ডক্ট্রিন এবং ইনফ্লুয়েন্স আমেরিকাতেও ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ টেম্পলারদের সেই প্রাচীন ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে ফ্রি ম্যাসনসদের স্যাক্রেড জিওমেট্রি এবং ইলুমিনাটির পলিটিক্যাল ম্যানিপুলেশন, এগুলো কোনো আলাদা ঘটনা নয়। এগুলো সবই আসলে একটি সিঙ্গেল মাস্টার প্ল্যানের অংশ। এরা যুগ যুগ ধরে টিকে আছে শুধু একটি মাত্র লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য, আর তা হলো পুরো মানব জাতিকে একটি অদৃশ্য গ্লোবাল সিস্টেমের দাসে পরিণত করা। আর এই অদৃশ্য সিস্টেমটি কিভাবে কাজ করে তার সবচেয়ে বড় প্রমাণ লুকিয়ে আছে সেই দেশটির কারেন্সিতে, যারা আজ পুরো পৃথিবীর শাসন করছে। হ্যাঁ, আমেরিকার ডলার বিল, যেখানে প্রকাশ্যে এমন কিছু ডার্ক অকাল্ট সিম্বল এঁকে রাখা হয়েছে যা নিখুঁতভাবে ডিকোড করলে যে কোনো সাধারণ মানুষের অস্তিত্বের ভিত কেঁপে উঠবে। ফ্রিম্যাসন এবং ইলুমিনাটির সেই আন্ডারগ্রাউন্ড মুভমেন্ট যে শুধু ইউরোপের মাটিতে সীমাবদ্ধ ছিল না, তার সবচেয়ে বড় প্রমাণ হলো আমেরিকা। আমেরিকা এমন একটি দেশ যা তৈরি হয়েছিল এই সিক্রেট সোসাইটিগুলোর ব্লুপ্রিন্ট অনুযায়ী। আর আপনি যদি মনে করেন এগুলো সবাই নিছক কনস্পিরেসি থিওরি, তাহলে আপনার পকেটে বা মানি ব্যাগে থাকা আমেরিকার $1 নোটটি একবার ভালো করে খেয়াল করুন।
এটি একটি কাগজের টুকরোর মধ্যে প্রকাশ্যে এমন কিছু ডার্ক অকাল্ট সিম্বল এঁকে রাখা হয়েছে যা নিখুঁতভাবে ডিকোড করলে যে কোনো সাধারণ মানুষের অস্তিত্বের ভিত কেঁপে উঠবে। $1 নোটের পিছনের দিকে তাকালেই সবার প্রথমে চোখে পড়ে একটি পিরামিড, কিন্তু এটি কোনো সাধারণ পিরামিড নয়। এটি একটি ইনফিনিশড বা অসম্পূর্ণ পিরামিড। এর উপরের অংশটি কাটা, কিন্তু কেন একটি দেশের কারেন্সিতে একটি অসম্পূর্ণ স্ট্রাকচার রাখা হবে? থিওরিস্টদের মতে এই অসম্পূর্ণ পিরামিডটি একটি চলমান প্রজেক্টের প্রতীক, অর্থাৎ সিক্রেট সোসাইটিগুলোর যে গ্রেট ওয়ার্ক বা বিশ্ব দখলের যে চূড়ান্ত লক্ষ্য তা এখনও শেষ হয়নি, কাজ এখনও চলছে। পিরামিডের দিকে আরও ভালোভাবে তাকালে দেখবেন এটি ঠিক 13টি ধাপে বা স্টেপে তৈরি। অফিসিয়াল এক্সপ্লেনেশন অনুযায়ী এই 13টি ধাপ আমেরিকার আদি 13টি কলোনির প্রতীক, কিন্তু অকাল্ট হিস্ট্রিতে 13 হলো অত্যন্ত পাওয়ারফুল একটি সংখ্যা। কিছু রিসার্চার দাবি করেন এই 13টি স্টেপ আসলে এমন 13টি এলিট ব্লাড লাইন বা ফ্যামিলির প্রতীক যারা ফেরাওদের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর সমস্ত সম্পদ এবং ক্ষমতা নিয়ন্ত্রণ করে আসছে। এই পিরামিডের একেবারে নিচে রোমান হরফে লেখা রয়েছে MDCCLXXVI, অর্থাৎ 1776, আমেরিকার স্বাধীনতার বছর। কিন্তু অবাক করার বিষয় হলো এই 1776 সালের 1 মেতে অ্যাডাম ভাইসহ্যাফট বাভারিয়ান ইলুমিনাটি প্রতিষ্ঠা করেছিলেন। এটি কি নিছকই কোনো কাকতালীয় ঘটনা? অসম্পূর্ণ পিরামিডের ঠিক উপরের দিকে ভাসছে একটি আলোকময় চোখ, যাকে বলা হয় অল সিং আই বা আই অফ প্রভিডেন্স। এর উপরে একটি ল্যাটিন ফ্রেজ লেখা রয়েছে অ্যানুইট কোয়েপটিস, যার অর্থ হলো সে আমাদের কাজকে সমর্থন করে অথবা আমাদের কাজ আশীর্বাদ পুষ্ট। কিন্তু প্রশ্ন হলো এই সেটা কে? ক্রিশ্চিয়ান চার্চ বলে এটি ঈশ্বরের চোখ, কিন্তু ঈশ্বরের চোখ কেন একটি ইজিপশিয়ান পিরামিডের উপরে ভাসবে? এই চোখ কি কোনো অ্যানসেন্ট ফোর্স, হিডেন এলিট, নাকি এমন ডার্ক এন্টিটি যাকে এই সিক্রেট সোসাইটিগুলো যুগ যুগ ধরে পুজো করে আসছে? পিরামিডের নিচে বাঁকানো রিবনে লেখা রয়েছে আরেকটি ল্যাটিন ফ্রেজ নোভুস আর্ডো সেক্লোরাম। এর অর্থ হলো দ্য নিউ অর্ডার অফ দ্য এজেস বা নতুন যুগের সূচনা, যাকে মডার্ন টার্মে বলা হয় নিউ ওয়ার্ল্ড অর্ডার। একটি নতুন ওয়ার্ল্ড অর্ডার, একটি ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট, একটি গ্লোবাল সেন্ট্রালাইজড সিস্টেম। আর এই ডলার বিলের সিক্রেট এখানে শেষ নয়। নোটের ঠিক ডান দিকের অংশে যেখানে বড় করে 1 লেখা রয়েছে তার উপরে সিল বা ঢালের ডান দিকের একেবারে কোনায় একটি মাইক্রোস্কোপিক সিম্বল লুকিয়ে রাখা হয়েছে। খালি চোখে এটি দেখা প্রায় অসম্ভব, কিন্তু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে সেখানে একটি অত্যন্ত ক্ষুদ্র পেঁচা বা আউলের ছবি দেখা যায়। সাধারণভাবে পেঁচাকে উইজডম বা জ্ঞানের প্রতীক মনে করা হলেও অকাল্ট বা সিক্রেট সোসাইটিগুলোর কাছে এটি ডার্কনেস, সিক্রেসি বা হিডেন নলেজের প্রতীক। এমন একটি প্রাণী যে অন্ধকারের মধ্যেও পরিষ্কার দেখতে পায়, অর্থাৎ তারা অন্ধকারের মধ্য থেকেই গ্লোবাল ইনফ্লুয়েন্স পরিচালনা করে। ডলার বিলের এই সিম্বলিজমগুলো হয়তো আপনাকে অবাক করছে, কিন্তু সবচেয়ে বড় টুইস্ট এখনও বাকি। আমরা যদি কারেন্সি থেকে চোখ সরিয়ে খোদ আমেরিকার রাজধানীর দিকে তাকাই, তাহলে যে সত্যটা বেরিয়ে আসে তা আপনার লজিককে পুরোপুরি ধ্বংস করে দেবে। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি কোনো সাধারণ শহর নয়। 1791 সালে প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, যিনি নিজেও একজন হাই র্যাঙ্কিং ফ্রিম্যাসন ছিলেন, এই শহরের ডিজাইনের দায়িত্ব দেন ফরাসি আর্কিটেক্ট পিয়েরে চার্লস ল অ্যানফ্রান্টকে। ল অ্যানফ্রান্টও ছিলেন একজন কট্টর ফ্রিম্যাসন। আপনি যদি স্যাটেলাইটের ভিউ বা উপর থেকে ওয়াশিংটন ডিসির ম্যাপের দিকে তাকান, তাহলে দেখবেন এই রাস্তাগুলো কোনো সাধারণ গ্রিড প্যাটার্নে তৈরি হয়নি। এই রাস্তাগুলো অত্যন্ত নিখুঁত গাণিতিক ম্যাপে এমনভাবে সাজানো হয়েছে যা উপর থেকে দেখলে স্পষ্ট কয়েকটি বিশাল অকাল্ট সিম্বল তৈরি করে। প্রথমত, হোয়াইট হাউসকে ঠিক কেন্দ্রে রেখে ম্যাসাচুসেটস অ্যাভিনিউ, কানেকটিকাট অ্যাভিনিউ এবং অন্যান্য রাস্তার সংযোগস্থলে একটি পারফেক্ট 5 পয়েন্টেড স্টার বা পেন্টাগ্রাম তৈরি হয়েছে। অকাল্টিজমে পেন্টাগ্রাম হলো এনার্জি বা স্পিরিটকে ইনোভেট বা ডাকার সবচেয়ে শক্তিশালী যন্ত্র। দ্বিতীয়ত, শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত ইউএস ক্যাপিটাল বিল্ডিংয়ের চারিপাশের রাস্তাগুলো নিখুঁতভাবে একটি স্কয়ার এবং ক্যাম্পাস তৈরি করে, যা হলো ফ্রিম্যাসনদের ইউনিভার্সাল লোগো। তৃতীয়ত,
ক্যাপিটাল বিল্ডিংয়ের ঠিক পেছনের রাস্তাগুলো এবং পার্কের ডিজাইন উপর থেকে দেখলে একটি বিশাল প্যাঁচা বা আউলের শেপ তৈরি হয়, ঠিক সেই প্যাঁচা যা ডলার বিলের কোনায় লুকিয়ে আছে। আর সবশেষে রয়েছে ওয়াশিংটন মনুমেন্ট। এটি কোনো সাধারণ স্তূপ নয়, এটি একটি নিখুঁত ইজিপশিয়ান অবেলিক্স। প্রাচীন মিশরে অবেলিক্সকে সূর্য দেবতা রা বা পুরুষশালী শক্তির প্রতীক হিসেবে মানা হতো। অবাক করার বিষয় হলো এই ওয়াশিংটন মনুমেন্টের উচ্চতা হলো ঠিক 555 ফিট এবং মাটির নিচে এর ভিত্তি হলো 111 ফিট। দুটোকে যোগ করলে হয় 666 ফিট। এই পুরো ওয়াশিংটন ডিসি শহরটি আসলে একটি বিশাল সাইজে স্যাক্রেড জিওমেট্রির ক্যানভাস। ফ্রিম্যাসন আর্কিটেক্টরা জানতেন যে জিওমেট্রি এবং সিম্বল দিয়ে স্পেস তৈরি করলে সেটি একটি নির্দিষ্ট এনার্জি বা ক্ষমতা ধারণ করতে পারে। শহরটি ডিজাইন করা হয়েছে দুনিয়াকে কন্ট্রোল করার একটি আধ্যাত্মিক এবং রাজনৈতিক পাওয়ার হাউস হিসেবে। কিন্তু এই সিম্বলগুলোর আসল উৎস কোথায়? কেন আমেরিকার মতো একটি মডার্ন দেশ তাদের কারেন্সি এবং রাজনীতিতে প্রাচীন মিশরের পিরামিড, অবেলিক্স এবং চোখের সিম্বল ব্যবহার করবে? এর উত্তর লুকিয়ে আছে ইজিপশিয়ান মিথোলজি এবং প্রাচীন অ্যালকেমির গভীর অন্ধকারে। ডলার বিলের ওই অল সিং আই আসলে ক্রিশ্চিয়ান গড নয়, এটি হলো ইজিপশিয়ান আই অফ হোরাস। মিথোলজি অনুযায়ী হোরাস তার চাচা সেটের সাথে এক ভয়াবহ যুদ্ধে তার একটি চোখ হারিয়েছিল। পরে থত নামের এক দেবতা সেই চোখটি জাদু বলে রিস্টোর করেন। এই থতকে প্রাচীন মিশরে জ্ঞান, জাদু এবং উইজডমের দেবতা বলা হতো। অকাল্ট হিস্ট্রি দাবি করে যে থত নিজেই এমারাল্ড ট্যাবলেট নামের একটি রহস্যময় বই লিখেছিলেন, যেখান থেকে মানবজাতি অ্যালকেমি, ব্ল্যাক ম্যাজিক এবং ইমমরালিটি বা অমরত্বের জন্য ফিলোসফার স্টোন তৈরির পদ্ধতি জানতে পারে। এমেরাল্ড ট্যাবলেটের সবচেয়ে পরিচিত ফ্রেজটি হলো অ্যাজ অ্যাবাভ সো বিলো, যথা ঊর্ধ্বে তথা নিম্নে, অর্থাৎ মহাজাগতিক স্পিরিচুয়াল জগতে যা ঘটে ফিজিক্যাল জগতেও তাই ঘটে। আর এই ফিলোসফিটাই হলো দুনিয়ার সমস্ত সিক্রেট সোসাইটি এবং ফ্রিম্যাসনদের কোর বিলিফ। তারা বিশ্বাস করে প্রাচীন ফেরাওদের সে হারানো জাদু করে জ্ঞান ব্যবহার করে তারা নিজেদের ঈশ্বর বা দেবতায় পরিণত করতে পারবে। কিন্তু এখানে স্টোরিটা তার চূড়ান্ত এবং সবচেয়ে ডার্ক ফেজে প্রবেশ করে। আপনি যদি এই এক চোখের কনসেপ্টকে শুধু ইজিপশিয়ান মিথোলজি বা ফ্রি ম্যাসনদের সিম্বল হিসেবে দেখেন, তাহলে আপনি পিকচারের মাত্র অর্ধেকটুকু দেখেছেন। এই এক চোখ নিউ ওয়ার্ল্ড অর্ডার এবং গ্লোবাল কন্ট্রোলের পিছনে যেই থিওলজিক্যাল সত্যটি লুকিয়ে আছে তা ইসলামিক অ্যাসক্যাটোলজি বা শেষ জামানার বর্ণনায় অত্যন্ত নিখুঁতভাবে প্রেডিক্ট করা হয়েছে। 1400 বছর আগে প্রফেট হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতিকে এমন এক বিপদের কথা সতর্ক করে গিয়েছিলেন যা আজ আমাদের চোখের সামনে বাস্তব রূপ নিচ্ছে। ইসলামিক অ্যাসক্যাটোলজি অনুযায়ী শেষ জামানায় দুনিয়াতে একজন ফলস মেশিহা বা ভণ্ড মসিহ আবির্ভূত হবে, যার নাম হবে দাজ্জাল, আল মাসিহা আদ-দাজ্জাল। হাদিসের স্পষ্ট বর্ণনা অনুযায়ী দাজ্জালের সবচেয়ে বড় শারীরিক বৈশিষ্ট্য হলো সে হবে এক চোখ কানা, তার ডান চোখটি হবে অন্ধ এবং সেটি একটি ফোলা আঙ্গুরের মতো দেখতে হবে, আর তার কপালে লেখা থাকবে কাফির, যা প্রতিটি বিশ্বাসী মানুষ পড়তে পারবে। এবার একটু পিছনের দিকে ফিরে তাকান। ডলার বিলের ওই অসম্পূর্ণ পিরামিডের উপরে ভাসতে থাকা একটি মাত্র চোখ, হলিউডের সেলিব্রিটিদের এক চোখ ঢাকার পোজ, মিউজিক ভিডিও, কর্পোরেট লগো এবং মডার্ন আর্টে বারবার ঘুরে ফিরে আসা ওই ওয়ান আই সিম্বলিজম, এগুলো কি শুধু ইজিপশিয়ান মিথোলজি, নাকি শতাব্দীর পর শতাব্দী ধরে ইলুমিনাটি এবং সিক্রেট সোসাইটিগুলো ধীরে ধীরে মানবজাতিকে সেই এক চোখওয়ালা দাজ্জালের সিস্টেমের জন্য সাইকোলজিক্যালি কন্ডিশন বা প্রস্তুত করছে? দাজ্জাল শুধু একজন ব্যক্তি নয়, দাজ্জাল হলো একটি কমপ্লিট সিস্টেম, এমন একটি সিস্টেম যা পুরো বিশ্বকে একটি সিঙ্গেল গভর্নেন্সের আন্ডারে নিয়ে আসবে। ডলার বিলে লেখা নাভুস আর্ডো সেক্লোরাম বা নিউ ওয়ার্ল্ড অর্ডার কি সেই সিস্টেমেরই ঘোষণা নয়? হাদিস অনুযায়ী দাজ্জাল এসে পুরো পৃথিবীর অর্থনীতি, সম্পদ এবং খাবার নিয়ন্ত্রণ করবে। যে তাকে মানবে সে খাবার পাবে, আর যে মানবে না সে দুর্ভিক্ষে মারা যাবে। ঠিক একইভাবে নাইটস টেম্পলারদের তৈরি করা সেই প্রাচীন মাল্টি ন্যাশনাল ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে আজকের দিনের সেন্ট্রালাইজড গ্লোবাল ইকোনমি, সব কিছুই এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে একটি মাত্র সুইচ টিপলেই আপনার পুরো অস্তিত্ব, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার স্বাধীনতা সব জিরো হয়ে যায়। ডলার বিলের ওই চোখ যা সব কিছু দেখছে
তা মূলত একটি আল্টিমেট সার্ভেইল্যান্স সিস্টেম বা নজরদারির প্রতীক। ইলুমিনাটি এবং তাদের মডার্ন এলিট ভার্সনগুলো এমন একটি প্রজেক্ট নিয়ে কাজ করছে যা বহু শতাব্দী আগে দাজ্জালের আগমনকে ফ্যাসিলিটেট করার জন্যই শুরু হয়েছিল। আর আজ 21 শতকের এই টেকনোলজির যুগে এসে সেই অসম্পূর্ণ পিরামিডের কাজ প্রায় শেষের পথে। আর এর সবচেয়ে বড় প্রমাণ হলো আমাদের চোখের সামনে ঘটে চলা মডার্ন পপ কালচার, কর্পোরেট ব্র্যান্ডিং এবং হলিউডের সেই ডার্ক রিচুয়ালগুলো যা আমরা প্রতিদিন এন্টারটেনমেন্ট হিসেবে গিলছি, অথচ বুঝতে পারছি না যে কিভাবে আমাদের আত্মাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। ডলার বিলের ওই পিরামিড, এক চোখ আর নিউ ওয়ার্ল্ড অর্ডারের কনসেপ্ট শোনার পর আপনার হয়তো মনে হতে পারে এগুলো সব শত শত বছর আগের পুরনো ইতিহাস, হয়তো ফ্রি ম্যাসন বা ইলুমিনাটির সেই প্রভাব আজ আর নেই। কিন্তু সত্যটা হলো তারা কোথাও হারিয়ে যায়নি, তারা শুধু নিজেদের রূপ পরিবর্তন করেছে। আগে যারা নাইট বা ক্রুসেডারের পোশাকে তলোয়ার হাতে পৃথিবীর শাসন করত, আজ তারা আরমানি স্যুট পরে কর্পোরেট বোর্ডরুমে বসে দুনিয়া কন্ট্রোল করছে। আর তাদের সেই প্রাচীন ডার্ক অকাল্ট নলেজ এবং সিম্বলিজম আজ ছড়িয়ে দেওয়া হয়েছে আমাদের প্রতিদিনের জীবনের প্রতিটি স্তরে। আপনি সকালে ঘুম থেকে উঠে যে কফি খান, যে এনার্জি ড্রিঙ্ক পান করেন কিংবা ইন্টারনেটে যে ব্রাউজার ব্যবহার করেন, সব কিছুরই ভিতরে অত্যন্ত সুকৌশলে এই সিক্রেট সোসাইটিগুলোর সিগনেচার লুকিয়ে রাখা হয়েছে। চলুন মডার্ন কর্পোরেট ব্র্যান্ডিংয়ের সেই ডার্ক সাইডটা একটু ডিকোড করা যাক। প্রথমে আসা যাক বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড মনস্টার এনার্জির কথায়। সবুজ রঙের 3টি আঁচড়ের দাগ বা ক্লো মার্কস। প্রথম দেখায় মনে হবে কোনো এক দানব বা মনস্টার যেন তার থাবা দিয়ে ক্যানটি খিমচে ধরেছে। এটি একটি দুর্দান্ত অ্যাগ্রেসিভ মার্কেটিং ডিজাইন, কিন্তু আপনি কি জানেন এই 3টি দাগ আসলে কি? হিব্রু ল্যাঙ্গুয়েজে বা হিব্রু বর্ণমালায় একটি অক্ষর আছে যাকে বলা হয় ভাব, VAV। এই ভাব অক্ষরটি দেখতে ঠিক ওই মনস্টার এনার্জির ক্লো মার্কসের মতোই। হিব্রু সংখ্যাতত্ত্বে প্রতিটি অক্ষরের একটি নির্দিষ্ট মান বা নিউম্যারিক্যাল ভ্যালু থাকে, আর এই ভাব অক্ষরের মান হলো 6। এবার মনস্টার এনার্জির লোগোটির দিকে তাকান, সেখানে পাশাপাশি 3টি ভাব অক্ষর দাঁড় করানো আছে, অর্থাৎ 666। খ্রিস্টান ধর্মতত্ত্ব এবং বাইবেলের বুক অফ রেভিলেশনের 13 নম্বর অধ্যায় অনুযায়ী 666 হলো মার্ক অফ দ্য বিস্ট বা শয়তানের সংখ্যা, যে সংখ্যাটি শেষ জামানায় অ্যান্টিক্রাইস্ট বা দাজ্জালের সিস্টেমের প্রতীক হিসেবে কাজ করবে। আপনি হয়তো ভাবছেন এটি একটি কাকতালীয় ব্যাপার, কিন্তু মনস্টার এনার্জির ক্যানের উপরে লেখা স্লোগানটির দিকে একবার তাকান। সেখানে লেখা আছে আনলেস দি বিস্ট, মানে দানবকে মুক্ত করো। এখানে শেষ নয়, ক্যানের উপরে মনস্টার শব্দটিতে ও অক্ষরটি রয়েছে, তার মাঝখানে একটি খ্রিস্টান ক্রস আঁকা রয়েছে। যখন আপনি ক্যানটি মুখে তুলে এনার্জি ড্রিঙ্ক পান করেন, তখন ওই ক্রসটি অটোমেটিক্যালি উল্টে যায়। আর অকাল্টিজমে বা স্যাটানিজমে উল্টানো ক্রস হলো অ্যান্টি ক্রিশ্চিয়ানিটি বা শয়তানের উপাসনার সবচেয়ে বড় প্রতীক। অর্থাৎ একটি সাধারণ এনার্জি ড্রিঙ্কের আড়ালে তারা প্রতিনিয়ত আপনার সাবকনসিয়াস মাইন্ডকে 666 এবং শয়তানের আগমনের জন্য কন্ডিশনড করছে। এবার আসুন বিশ্বের সবচেয়ে বড় কফি চেইন স্টারবাকসের লোগোতে। সবুজ রঙের গোল লোগোটির মাঝখানে একটি মুকুট পরা নারী মূর্তি, যার 2টি লেজ রয়েছে। কোম্পানি অফিসিয়ালি দাবি করে এটি একটি নর্স মাইথোলজির 2-tailed মারমেইড বা মৎস্যকন্যা, যা সমুদ্রের সাথে কফির বাণিজ্যের ইতিহাসকে তুলে ধরে। কিন্তু আপনি যদি সিম্বলিজম এবং সিক্রেট সোসাইটির ইতিহাস ঘাঁটেন, তাহলে দেখবেন এই মূর্তিটি কোনো সাধারণ মৎস্যকন্যা নয়। এটি হলো মেলুসিন, যা প্রাচীন অ্যালকেমি এবং ডার্ক ম্যাজিকের একটি আইকনিক সিম্বল। 1971 সালে স্টারবাকসের যে অরিজিনাল লোগোটি ছিল, তা ছিল আরও অনেক বেশি ডিস্টার্বিং। সেখানে ওই নারী মূর্তির বুক ছিল সম্পূর্ণ খোলা এবং তার 2টি লেজ 2 দিক থেকে এমনভাবে ছড়ানো ছিল যা একটি স্পেসিফিক অকাল্ট রিপ্রোডাক্টিভ পোজকে ইন্ডিকেট করে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর টুইস্টটা আসে যখন আপনি বর্তমান স্টারবাকসের লোগোটিকে ঠিক উল্টো করে বা আপসাইড ডাউন করে ধরবেন। লোগোটিকে উল্টো করলেই ওই সাইরেন বা মৎস্যকন্যার মুখটি ঢেকে যায়, আর তার মাথার মুকুট আর ছড়ানো লেজ দুটো মিলে একটি ভয়ঙ্কর গোট হেডেড বা ছাগলের মাথাওয়ালা ফিগার তৈরি করে। ঠিক ধরেছেন, এটি হলো সেই একই বাফুমেট 1307 সালে যেই ডেমনিক ফিগারের উপাসনা করার অপরাধে নাইটস টেম্পলারদের পুড়িয়ে মারা হয়েছিল। টেম্পলাররা ধ্বংস হওয়ার পর
ফ্রিম্যাসন হিসেবে ফিরে এসেছিল, আর তাদের সেই প্রাচীন বাফোমেট আজ স্টারবাকসের লোগোর ছদ্মবেশে সারা পৃথিবীর প্রতিটি শহরের মোড়ে মোড়ে রাজত্ব করছে। কোটি কোটি মানুষ প্রতিদিন এই লোগো হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ তারা টেরই পাচ্ছে না যে তারা আসলে কোন স্টারের জন্য এই অর্থ ব্যয় করছে। এই হিডেন 666 বা মার্ক অফ দ্য বিস্ট শুধু মনস্টার এনার্জিতে সীমাবদ্ধ নেই। আপনি প্রতিদিন ইন্টারনেটে ব্রাউজ করার জন্য যে গুগল ক্রোম ব্যবহার করেন তার লোগোটির দিকে একবার খেয়াল করুন। লাল, হলুদ এবং সবুজ রঙের তিনটি অংশ এমনভাবে একে অপরের সঙ্গে পেঁচিয়ে রাখা হয়েছে যেন একটি সাইক্লোন তৈরি হচ্ছে। কিন্তু আপনি যদি ওই তিনটি অংশকে আলাদা করে ট্রেস করেন তাহলে দেখবেন সেখানে তিনটি নিখুঁত 6 একে অপরের উপর ওভারল্যাপ করে আছে। 3টি 6। এমনকি শিশুদের সবচেয়ে প্রিয় এন্টারটেনমেন্ট কোম্পানি ওয়াল্ট ডিজনির লোগোটিতেও এই একই সিগনেচার রয়েছে। ডিজনির WI এবং ওয়াই অক্ষরগুলোর বাঁকানো লুপগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা সাবলিমিনালি 666 সংখ্যাটিকে আমাদের চোখের সামনে ফুটিয়ে তোলে। কেন এই কর্পোরেশনগুলো বারবার এই ডার্ক সিম্বলগুলো ব্যবহার করছে? এর একদম সোজা উত্তর হলো নর্মালাইজেশন বা স্বাভাবিককরণ। দেখুন, মানুষের ব্রেন এমনভাবে কাজ করে যে কোনো একটি ভয়ঙ্কর জিনিসকে যদি আপনি বারবার প্রতিনিয়ত তার চোখের সামনে সুন্দর মোড়কে প্রেজেন্ট করেন তাহলে একটা সময় পার হয়ে সেই জিনিসটা তার কাছে আর ভয়ের মনে হবে না, সেটা তার সাবকনসিয়াস মাইন্ডের নর্মাল হয়ে যাবে। যখন দাজ্জালের সেই আসল মার্ক অফ দ্য বিস্ট বা গ্লোবাল সিস্টেম মানুষের উপর চাপিয়ে দেওয়া হবে তখন মানুষের মাইন্ড অটোমেটিক্যালি সেটা অ্যাকসেপ্ট করে নেবে, কারণ তাদের লিজার্ড ব্রেনকে এই কর্পোরেট সিম্বলগুলো দিয়ে বহু আগে ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে। কিন্তু এই কর্পোরেট লোগো আর সিম্বলগুলো শুধু সারফেস লেভেলের প্রমাণ। আপনি যদি দেখতে চান এই অ্যালিটরা কিভাবে কাজ করে এবং তাদের আসল বিশ্বাস কি, তাহলে আপনাকে শহরের এই ঝলমলে রাস্তা ছেড়ে চলে যেতে হবে ক্যালিফোর্নিয়ার মন্টেরিও শহরের এক গভীর জঙ্গলে, একটি প্রাইভেট, হাইলি সিকিউরড এবং রেস্ট্রিক্টেড এলাকা যার নাম বোহেমিয়ান গ্রোভ। 2700 একর জায়গা জুড়ে থাকা এই রেডউড ফরেস্টটি হল গ্লোবাল এলিটদের সবচেয়ে গোপন আস্তানা। 1872 সাল থেকে প্রতি বছর জুলাই মাসের মাঝামাঝি সময়ে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী মানুষরা এখানে একত্রিত হয়। তাহলে কারা যায় সেখানে? আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন, রোনাল্ড রেগান, জর্জ H.W. বুশ, জিমি কার্টার থেকে শুরু করে হেনরি কিসেঞ্জার, পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্যাংকের CEO, মিডিয়া মোঘল এবং অয়েল টাইকুনরা। বাইরের দুনিয়ার কাছে এরা হলো কট্টর খ্রিস্টান, প্রোটেস্ট্যান্ট বা ডেমোক্র্যাট। এরা টিভিতে বড় বড় স্পিচ দেয়, বিশ্ব শান্তি আর অর্থনীতির কথা বলে। কিন্তু বোহেমিয়ান গ্রোভের ওই গভীর জঙ্গলের ভিতরে ঢুকে গেলে এদের আসল রূপটা বেরিয়ে আসে। 2000 সালে অ্যালেক্স জোন্স নামের একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট হিডেন ক্যামেরা নিয়ে গোপনে বোহেমিয়ান গ্রোভে ঢুকে পড়েছিলেন এবং সেখান থেকে এমন একটি ফুটেজ বের করে এনেছিলেন যা পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল। ফুটেজে দেখা যায় আমেরিকার প্রেসিডেন্ট এবং বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী বিলিয়নাররা একটি নদীর ধারে জড়ো হয়ে আছেন। তাদের পরনে ফ্রিম্যাসন বা ইলুমিনাটিদের মতো লম্বা হুডওয়ালা আলখাল্লা রোবস। তাদের সামনে দাঁড়িয়ে আছে 40 ফিট উঁচু একটি বিশাল প্যাঁচার মূর্তি, সেই একই প্যাঁচা যা আমেরিকার $1 নোটে লুকিয়ে আছে এবং যা ওয়াশিংটন ডিসি ম্যাপের ডিজাইনে খোদাই করা আছে। প্রাচীন ব্যাবিলনীয় এবং কানানাইট মিথোলজি অনুযায়ী এই প্যাঁচা হলো দেবতা মোল্ক বা রোমান দেবী মিনারভার প্রতীক, যাদের কাছে প্রাচীন যুগে শিশুদের বলি দেওয়া হতো। পেঁচাকে তারা পূজনীয় মনে করে কারণ পেঁচা অন্ধকারের মধ্যেও শিকার দেখতে পায়। ঠিক যেভাবে এই এলিটরা অন্ধকারের মধ্য থেকে সাধারণ মানুষের অজান্তে পুরো বিশ্বকে শিকার করে। সেই ফুটেজে স্পষ্ট দেখা যায় যে এই ক্ষমতাশালী মানুষগুলো ওই বিশাল প্যাঁচার মূর্তির সামনে একটি রিচুয়াল বা আচার পালন করছে, যার নাম ক্রিমেশন অফ কেয়ার। এই রিচুয়ালে একটি মানব মূর্তিকে, যাকে অনেক থিওরিস্ট আসল মানব শিশু বলেও সন্দেহ করেন, ওই প্যাঁচার পায়ের কাছে আগুনে ছুঁড়ে ফেলা হয় এবং উৎসর্গ করা হয়। ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে ডার্ক মন্ত্রপাঠ আর অদ্ভুত সব সাউন্ড। একবার ঠান্ডা মাথায় চিন্তা করুন, যে মানুষগুলোর হাতে পৃথিবীর সমস্ত নিউক্লিয়ার কোড, যারা চাইলেই একটা সাইন করে কোনো দেশে যুদ্ধ লাগিয়ে দিতে পারে, যারা গ্লোবাল ইকোনমি কন্ট্রোল করে,
তারা কেন জঙ্গলের ভেতরে ঢুকে একটা পাথরের প্যাঁচার মূর্তির সামনে এমন ডার্ক অকাল্ট রিচুয়াল করবে? এর একটা অর্থ আমরা টিভিতে, নিউজে বা পলিটিক্সে যা দেখি সেটা শুধুই একটা ইলিউশন, একটা মেকি নাটক। আসল ক্ষমতা পরিচালনা করে এই সিক্রেট সোসাইটিগুলো, যারা লুসিফারিয়ান বা ডার্ক এনার্জির উপাসনা করে এবং স্পিরিচুয়াল রিয়েলমের সাহায্যে ফিজিক্যাল ওয়ার্ল্ডকে কন্ট্রোল করে। আর এই কন্ট্রোল করার সবচেয়ে বড় হাতিয়ার হলো মডার্ন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, পপ কালচার, মিউজিক এবং হলিউড। আপনি হয়তো ভাবেন গান শোনা বা সিনেমা দেখা তো জাস্ট এন্টারটেনমেন্ট, কিন্তু না। 20 শতকের মাঝামাঝি সময়ে আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সি CIA একটি টপ সিক্রেট প্রজেক্ট শুরু করেছিল, যার নাম ছিল প্রজেক্ট MK আলট্রা। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য ছিল ট্রমা, ড্রাগস এবং ইলেকট্রিক শকের মাধ্যমে মানুষের ব্রেন ওয়াশ করা এবং মাইন্ড কন্ট্রোল করা। থিওরিস্টদের মতে MK আলট্রা কখনোই বন্ধ হয়নি। এটি পরবর্তীতে হলিউড এবং এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির ভিতরে ঢুকে যায়, যাকে বলা হয় মোনার্ক প্রোগ্রামিং। আজকের দিনের সবচেয়ে বড় বড় পপস্টার, অ্যাক্টর এবং ইনফ্লুয়েন্সাররা আসলে এই এলিটদের হাতের পুতুল। তারা স্টেজে বা মিউজিক ভিডিওতে যা করে তা কোনো র্যান্ডম ডান্স বা অ্যাস্থেটিক আর্ট নয়, সেগুলো হলো স্পেসিফিক লয়ালিটি সিগন্যাল। অর্থাৎ তারা তাদের মাস্টার বা ওই গ্লোবাল এলিটদের বোঝাচ্ছে যে তারা সিস্টেমে ঢুকে গিয়েছে। আপনি খেয়াল করে দেখবেন প্রায় প্রত্যেকটি বড় সেলিব্রিটি কোনো না কোনো ফটোশ্যুটে তাদের একটি চোখ হাত দিয়ে ঢেকে রাখে অথবা আঙুল দিয়ে ওকে শাইন তৈরি করে চোখের উপর বসিয়ে রাখে। এটি হলো সেই বিখ্যাত ওয়ান আই পোজ। এই শাইনটি একই সাথে ইজিপসিয়ান আই অফ হোরাস এবং দাজ্জালের এক চোখের প্রতীক। তারা এর মাধ্যমে মেসেজ দেয় যে তারা ওই অল সিং আই বা নিউ ওয়ার্ল্ড অর্ডারের প্রতি পুরোপুরি স্যারেন্ডার হয়ে গিয়েছে। এর পাশাপাশি রয়েছে ডায়মন্ড শেপ বা হাতের আঙুল দিয়ে ত্রিভুজ বা পিরামিড তৈরি করা। জেড, বিয়ন্সে থেকে শুরু করে হলিউডের সমস্ত টপ স্টাররা কনসার্টের সময় স্টেজে দাঁড়িয়ে ফ্যানদের দিকে এই সিম্বলটি ছুঁড়ে দেয়। এটি হলো ইলুমিনাটির সেই আনফিনিশড পিরামিড প্রতীক, যা ফ্রিম্যাসনদের হায়ারার্কিকে রিপ্রেজেন্ট করে। ফ্যানরা না বুঝে কনসার্টের সেই একই সিম্বল তৈরি করে তাদের দিকে ছুঁড়ে দেয়। তারা মনে করে এটা জাস্ট তাদের প্রিয় স্টারের সিগনেচার স্টাইল, কিন্তু আসলে তারা না জেনেই একটি গ্লোবাল অকাল্ট রিচুয়ালের পার্ট হয়ে যাচ্ছে। সবচেয়ে ভয়ানক সিম্বলটি হলো ডেভিলস হর্নস। তর্জনী এবং কনিষ্ঠা আঙুল খাড়া করে বাকি আঙুলগুলো মুড়ে রাখা। রক, কনসার্ট, পপ কালচার বা রেসলিং সব জায়গাতে এই সাইনটি ব্যবহার করা হয়। সাধারণ মানুষ ভাবে এর মানে হলো রক অন বা মজা করা, কিন্তু এর আসল অর্থটা যদি আপনি জানেন তাহলে আপনার শরীরের রক্ত হিম হয়ে যাবে। স্যাটানিজম বা শয়তানের উপাসকদের সবচেয়ে বড় লিডার এবং 1966 সালে চার্চ অফ স্যাটানের প্রতিষ্ঠাতা অ্যালটন ল্যাভি তার লেখা দ্য স্যাটানিক বাইবেলে এই সিম্বলটির আসল ব্যাখ্যা দিয়েছিলেন। ল্যাভির মতে এটি কোনো সাধারণ পোজ নয়। অকাল্টিজমে এটিকে বলা হয় এল ডায়াবলো বা শয়তানের সিং। এটি একটি জ্যাসচার বা ইনক্যান্টেশন, যা মূলত কার্স বা অভিশাপ দেওয়ার প্রতীক। অ্যান্টন ল্যাভি স্পষ্টভাবে বলেছেন যে যখন কোনো স্যাটানিক প্রিস্ট বা কোনো ইনফ্লুয়েন্সার হাজার হাজার মানুষের সামনে স্টেজে দাঁড়িয়ে এই ডেভিলস হর্নস প্রদর্শন করে, তখন সে আসলে ওই কনসার্টে আসা নিরীহ মানুষদের উপর শয়তানের অভিশাপ বা কার্স নিক্ষেপ করে। আর সবচেয়ে ট্র্যাজিক ব্যাপার হলো অডিয়েন্স যখন পাল্টা সেই একই সিম্বল তৈরি করে স্টেজ লক্ষ্য করে ছুঁড়ে দেয়, তখন তারা নিজেদের ইচ্ছায় সেই অভিশাপ নিজেদের উপর গ্রহণও করে নেয়। আপনি একটি স্টেডিয়ামে পৌঁছালেন, সেটি হাজার হাজার মানুষের কানায় কানায় পরিপূর্ণ। লাইট ফ্ল্যাশ করছে, সাব উফারে লো ফ্রিকোয়েন্সির মিউজিক বাজছে, যা সরাসরি আপনার লিজার্ড ব্রেনকে হিট করছে। পারফরমেন্স চলছে। আপনার ফেভারিট স্টার তার হাত দিয়ে ডেভিলস হর্ন তৈরি করে আপনার দিকে তাকালো। আপনি খুশিতে পাগল হয়ে সেই একই শাইন তৈরি করলেন। আপনি ভাবছেন আপনি শুধু একটা মিউজিক কনসার্টে এনজয় করছেন, কিন্তু রিয়েলিটিতে আপনি একটি বিশাল স্যাটানিক ম্যাগা রিচুয়ালে অংশ নিচ্ছেন। আপনি নিজের হাতে আপনার আত্মাকে ওই হিডেন ফোর্সের কাছে বিক্রি করে দিচ্ছেন। একটি হিডেন কনভারসেশন চলছে চোখের সামনে। আপনি কত বড় একটি ধোঁকার শিকার হয়েছেন, অথচ আপনি নিজেই তা জানেন না। এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, এই কর্পোরেট ব্র্যান্ডিং, এগুলোর মূল টার্গেট আপনার পকেটের টাকা নয়,
এদের মূল টার্গেট হলো আপনার মাইন্ড, আপনার আত্মা এবং আপনার স্বাধীন সত্তাকে ওই এক চোখের দাজ্জাল বা নিউ ওয়ার্ল্ড অর্ডারের দাসে পরিণত করা। আর এই সিস্টেমটি শুধু সিম্বল বা হলিউডের মধ্যে আটকে নেই, তারা এখন এমন এক চূড়ান্ত ধাপে পৌঁছিয়েছে যেখানে তারা সরাসরি আপনার শরীর, আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার অস্তিত্বকে কন্ট্রোল করার শেষ প্রস্তুতি নিচ্ছে। হলিউড, পপ কালচার বা বোহেমিয়ান গ্রোভের সেই ডার্ক রিচুয়ালগুলোর কথা শুনে আপনার হয়তো মনে হতে পারে এরা তো শুধু কালচারাল বা স্পিরিচুয়াল কন্ট্রোল করছে, কিন্তু এদের আসল লক্ষ্য আরও অনেক বড়, আরও অনেক বেশি ভয়ঙ্কর। ইলুমিনাটি বা ফ্রিম্যাসনদের সেই পুরনো সিক্রেট সোসাইটিগুলো আজ আর কোনো গোপন আন্ডারগ্রাউন্ড লজে বসে মিটিং করে না। তাদের এখন আর কোনো ছদ্মবেশের দরকার নেই, তারা এখন ওপেনলি দিনের আলোতে পুরো বিশ্বকে কন্ট্রোল করছে। শুধু তাদের নামটা বদলে গিয়েছে। আজ তাদের আমরা চিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, WEF, ট্রাইল্যাটারাল কমিশন, কাউন্সিল অন ফরেন রিলেশনস বা ক্লাব অব রোম নামে। আপনার মনে হতে পারে যে আপনি একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে বসবাস করছেন, আপনি ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারেন, কিন্তু রিয়ালিটি কি জানেন? রিয়ালিটি হলো আপনি শুধু সেই ক্যান্ডিডেটকে ভোট দিতে পারেন যাকে ওই গ্লোবাল এলিটরা আগে থেকে সিলেক্ট করে দেয়। লেফট উইং, রাইট উইং, ক্যাপিটালিজম বা সোশ্যালিজম এগুলো শুধু সাধারণ মানুষকে বিভক্ত করে রাখার একটা পলিটিক্যাল থিয়েটার। পর্দার আড়ালে এরা সবাই একই মাস্টার বা একই প্রভুর নির্দেশ পালন করে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা ট্রাইল্যাটারাল কমিশনের মতো গ্রুপগুলো কোনো দেশের সংবিধান বা সাধারণ মানুষের ভোটের তোয়াক্কা করে না। তারা গ্লোবাল পলিসি তৈরি করে আর প্রত্যেক দেশের সরকার সেটা তাদের দেশে ইমপ্লিমেন্ট করতে বাধ্য হয়। এটি হলো ইলুমিনাটির সেই বহু আকাঙ্ক্ষিত ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট বা এক বিশ্ব সরকারের আসল রূপ। এই অর্গানাইজেশনগুলো ওপেনলি দাজ্জালের সেই নিউ ওয়ার্ল্ড অর্ডারের এজেন্ডা পুশ করছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস সোয়াভের সেই বিখ্যাত গ্রেট রিসেটের কথা মনে আছে? তাদের অফিসিয়াল স্লোগান হলো ইউ উইল অন নাথিং অ্যান্ড ইউ উইল বি হ্যাপি। আপনার নিজস্ব কোনো সম্পদ থাকবে না আর আপনি তাতেই খুশি থাকবেন। ঠিক 1300 শতকের সেই নাইটস টেম্পলারদের মডেল। আপনার সমস্ত সম্পদ, আপনার জমি, আপনার বাড়ি, সব কিছুর কন্ট্রোল থাকবে সেন্ট্রাল এলিট গ্রুপের হাতে। তারা চাচ্ছে পুরো পৃথিবী থেকে ক্যাশ, টাকা বা ফিজিক্যালি মানি তুলে দিয়ে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি CBDC চালু করতে, অর্থাৎ একটি ওয়ান কারেন্সি বা এক বিশ্ব মুদ্রা। এটি কোনো ইকোনমিক ডেভেলপমেন্ট নয়, এটি হলো কমপ্লিট স্লেভারি বা চূড়ান্ত দাসত্ব। একবার ঠান্ডা মাথায় ভাবুন, এমন একটি সিস্টেম যেখানে আপনার হাতে কোনো ক্যাশ টাকা নেই, আপনার সমস্ত অর্থ, আপনার পুরো জীবনের ইনকাম একটি ডিজিটাল আইডিতে বন্দী আছে। আপনি যদি সিস্টেমের বিরুদ্ধে কথা বলেন, সরকারের কোনো পলিসির বিরোধিতা করেন, তাহলে তারা শুধু একটা সুইচ টিপে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ডিজিটাল অস্তিত্ব ব্লক করে দেবে। আপনি কোনো খাবার কিনতে পারবেন না, কোথাও যাতায়াত করতে পারবেন না। তাহলে হাদিসে বর্ণিত দাজ্জালের সেই সিস্টেমের সঙ্গে এর কি কোনো পার্থক্য আছে? দাজ্জাল তো ঠিক এটাই করবে। যে তাকে মানবে সে খাবার পাবে, আর যে তাকে মানবে না সে অনাহারে মারা যাবে। কিন্তু এই পুরো গ্লোবাল সিস্টেমটা তারা কিভাবে মনিটর করবে? এতগুলো মানুষকে তারা কিভাবে নজরে রাখবে? ডলার বিলের উপর থাকা ওই অল সিং আই বা এক চোখ আজ আর শুধু কোনো মিথোলজি বা কাগজের সিম্বল নেই। 21 শতকে এসে ওই এক চোখ বাস্তব রূপ নিয়েছে চরম টেকনোলজিক্যাল সার্ভেইল্যান্স বা ডিজিটাল নজরদারির মাধ্যমে। আপনার হাতের স্মার্টফোন, আপনার স্মার্ট টিভি, রাস্তার CCTV ক্যামেরা, স্যাটেলাইট আর সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম, এগুলো সবই হলো ওই অল সিং আইয়ের একটি রেটিনা। আপনি কি কিনছেন, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কি ভাবছেন, এমনকি আপনি রাতে কতক্ষণ ঘুমাচ্ছেন, সব ডাটা রিয়েল টাইমে ওই সেন্ট্রাল সিস্টেমে স্টোর হচ্ছে। বায়োমেট্রিক আইডি, ফেসিয়াল রিকগনিশন, আর এখন তো সরাসরি মানুষের ব্রেইনে মাইক্রোচিপ ইমপ্ল্যান্ট বা নিউরোলিঙ্কের মতো প্রজেক্ট চলছে। তারা শুধু আপনার ফিজিক্যাল মুভমেন্ট নয়, তারা আপনার চিন্তা বা থট প্রসেসকেও হ্যাক করে নিজেদের কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। তারা আমাদের চারপাশ দিয়ে এমন একটি ডিজিটাল প্যানোপটিকন বা কারাগার তৈরি করেছে যার কোনো কংক্রিটের দেওয়াল নেই, কিন্তু সেখান থেকে পালানোরও কোনো রাস্তাও নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই কারাগারটা আমরা নিজেরাই নিজেদের চারপাশে তৈরি করেছি। আমরা নিজেদের সুবিধার্থে একটু এন্টারটেনমেন্ট আর কমফোর্টের লোভে
নিজেদের সমস্ত প্রাইভেসি আর স্বাধীনতা হাসি মুখে তাদের হাতে তুলে দিয়েছি। আমরা ভাবছি আমরা টেকনোলজি ব্যবহার করছি, কিন্তু আসলে টেকনোলজি আমাদের ব্যবহার করছে। সেই 1776 সালে অ্যাডাম ভাইস-হ্যাফট যেই মাস্টার প্ল্যান শুরু করেছিলেন, আজ 250 বছর পর তা একদম পারফেক্টলি এক্সিকিউট হচ্ছে। তারা কর্পোরেট সিম্বলস দিয়ে আমাদের সাবকনসিয়াস মাইন্ড বা লিজার্ড ব্রেনকে কন্ডিশন করছে। তারা গ্লোবাল ব্যাংকিং সিস্টেম দিয়ে আমাদের ইকোনমিকে পঙ্গু করেছে। তারা হলিউড আর পপ কালচার দিয়ে আমাদের আত্মাকে কলুষিত করেছে। আর এখন তারা টেকনোলজির মাধ্যমে আমাদের শরীরে আর ব্রেনে ঢুকেও পড়েছে। দাজ্জালের আগমনের ফিল্ড পুরোপুরি রেডি। তাহলে এত কিছু জানার পর, এত সব অকাঠ্য প্রমাণ আর ডার্ক হিস্ট্রি চোখের সামনে দেখার পর, এবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটা প্রশ্ন করুন। আপনি সকালে ঘুম থেকে উঠে যে কফিটা খান, যে ব্র্যান্ডের জামাটা পরেন, যেই পলিটিশিয়ানকে ভোট দেন আর সোশ্যাল মিডিয়ায় যেই ওপিনিয়নটা দেন, সেগুলো কি সত্যি আপনার নিজস্ব পছন্দ, নাকি আপনি শুধু এমন একটা স্ক্রিপ্ট ফলো করছেন যা অন্য কেউ আপনার জন্য লিখে রেখেছে? আমরা কি সত্যি এটির স্বাধীন পৃথিবীতে বসবাস করছি, নাকি আমরা শুধু একটা বিশাল অদৃশ্য ম্যাট্রিক্সের ভিতরের একটা ব্রেন ওয়াশড পুতুল, যে পুতুলগুলো সুতো ধরে টানছে এমন এক ডার্ক এলিট ফোর্স যাদের আসল চেহারা আমরা কোনোদিন দেখতেই পাইনি? আপনার চারপাশের পৃথিবীটা আর আগের মতো নেই। সিম্বলগুলো কথা বলতে শুরু করেছে। আপনি কি শুনতে পাচ্ছেন? তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই।